খালেদা জিয়ার প্রতি ভারতের পার্লামেন্টের শ্রদ্ধা, বাংলাদেশে গণতন্ত্রের রূপকার হিসেবে উল্লেখ, দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ। পোস্টাল ভোটে প্রবাসীদের হলুদ খাম জমার সময়সীমা বাড়িয়েছে বাহরাইন, নির্ধারিত সময় ভোটাধিকার প্রয়োগের আহ্বান দূতাবাসের। যুক্তরাজ্যে অতি দরিদ্র মানুষের সংখ্যা রেকর্ড উচ্চতায়, 53 ভাগই বাংলাদেশি, জোসেফ রাউন্ট্রি ফাউন্ডেশনের প্রতিবেদন। স্বাগত জানাচ্ছি প্রবাসী সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি আসিফ সামাদ, আর এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছে ভারতের পার্লামেন্ট। বুধবার বাজেট অধিবেশনের শুরুতেই প্রয়াতদের স্মরণ পর্বে 3 জনের প্রতি শোক জানানো হয়, যার মধ্যে ছিলেন বেগম জিয়া। বিএনপির প্রয়াত চেয়ারপারসনকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে ভারতের পার্লামেন্ট। স্মরণ করা হয়েছে ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তার অবদানের কথা। বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভা ও রাজ্যসভার যৌথ ভাষণ দেওয়ার মাধ্যমে ভারতের পার্লামেন্টে বাজেট অধিবেশন শুরু হয়। এরপর প্রয়াতদের স্মরণ পর্বে খালেদা জিয়া সহ মোট 3 জনের জন্য শোক প্রস্তাব তোলা হয়। বেগম খালেদা জিয়ার স্মরণে শোক বার্তা পাঠ করেন ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। সেখানে তাকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী উল্লেখ করে ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তার অবদান স্মরণ করা হয়। পরে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন পার্লামেন্ট সদস্যরা। बांग्लादेश के पूर्व प्रधानमंत्री के निधन पर गहरा शोक व्यक्त करती है और शोक संतप्त परिवारों के प्रति अपनी गहरी संवेदना व्यक्त करती है। अब सभा दिवंगत आत्माओं के सम्मान में मौन रहेगी। দিনের কার্যসূচিতে আনুষ্ঠানিকভাবে এই শোক প্রস্তাবে বিএনপির প্রয়াত চেয়ারপারসনকে হার এক্সেলেন্সি এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করা হয়। এটিকে দক্ষিণ এশীয় রাজনীতিতে বেগম জিয়ার গুরুত্ব ও মর্যাদার স্বাক্ষর হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক হওয়ার ক্ষেত্রেও এটি বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। गुरुवार दिनांक 29 जनवरी 2026 को प्राप्त 11 बजे तक के लिए स्थगित की जाती है। গেল 30 ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতায় আস্থার প্রতীক আপসী নেত্রী বেগম খালেদা জিয়া। তার প্রতি শোক জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে শোক জানিয়ে চিঠিও দেন তিনি। আসমাতুলি, নিউজ 24। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাহরাইনে প্রবাসী ভোটারদের ফেরত খাম জমার সময়সীমা বাড়িয়েছে বাহরাইন। মানবস্থ বাংলাদেশ দূতাবাসের বিশেষ অনুরোধে বাহরাইন পোস্ট এই সিদ্ধান্ত গ্রহণ করে। যেসব প্রবাসী ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন কিন্তু এখনও হলুদ খাম জমা দিতে পারেননি, তারা আগামী 1 ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত নিকটস্থ পোস্ট অফিসের এয়ার মেইল বক্সে খাম জমা দিতে পারবেন। বর্ধিত সময়ের মধ্যে সকল প্রবাসী বাংলাদেশিকে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে দূতাবাস। যুক্তরাজ্যে অতি দরিদ্র মানুষের সংখ্যা গত 3 দশকের মধ্যে এখন সবচেয়ে বেশি, যাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি, এমন তথ্য উঠে এসেছে গবেষণা প্রতিষ্ঠান জোসেফ রাউন্ট্রি ফাউন্ডেশনের একটি প্রতিবেদনে, যেখানে বলা হয়েছে দেশটিতে এখন অতি দরিদ্রের সংখ্যা 68 লাখ, যার 53%ই বাংলাদেশি, আর পাকিস্তানি রয়েছে 49%-এরও মতো। বিশ্বের অন্যতম উন্নত দেশ যুক্তরাজ্যে উদ্বেগজনকভাবে বেড়েছে অতি দারিদ্র্য। বর্তমানে দেশটিতে প্রায় 68 লাখ মানুষ এমন দশার মধ্যে বসবাস করছেন, যা গত 3 দশকের মধ্যে সর্বোচ্চ। 27 জানুয়ারি দারিদ্র্য গবেষণার শীর্ষস্থানীয় সংস্থা জোসেফ রাউন্ট্রি ফাউন্ডেশন জিআরএফ তাদের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনে অতি দরিদ্র বলতে বোঝানো হয় সেসব পরিবারকে যাদের বাড়ি ভাড়া পরিশোধের পর হাতে থাকা আয় জাতীয় গড় আয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। যদিও সামগ্রিক দারিদ্র্যের হার কমেছে। 1994-95 সালে যেখানে হার ছিল 24%, সেখানে 2023-24 সালে তা নেমে এসেছে 21%। তবে অতি দারিদ্র্যের হার বেড়েছে 8% থেকে 10% পৌঁছেছে। পাশাপাশি বেড়েছে শিশু দারিদ্র্য। বর্তমানে প্রায় 45 লাখ শিশু দারিদ্র্যের মধ্যে বড় হচ্ছে এবং টানা 3 বছর ধরে এর সংখ্যা বাড়ছে। দারিদ্র্য বিরোধী সংস্থা বিগ ইস্যুর প্রতিষ্ঠাতা জন বার্ট এই প্রতিবেদনকে সমাজের জন্য বড় দুঃসংবাদ বলে মন্তব্য করেছেন। চন্দ্রা, নিউজ 24।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট ৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী এম এ মালিকের সমর্থনে ফ্রান্সে বসবাসরত প্রবাসী ভোটারদের উদ্যোগে এক নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের নিকটবর্তী ওভার ভিলিয়ের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা মাহবুবুর রহমান বকুল। ফ্রান্স যুবদলের সহ সভাপতি জাকারিয়া আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান। প্রধান বক্তা ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের। জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে সব অপচেষ্টা ব্যর্থ হবে বলে টেলিকনফারেন্সের মাধ্যমে আশা ব্যক্ত করেন প্রার্থী এম এ মালিক। আয়ারল্যান্ডের বিভিন্ন মন্দিরেও সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে ভক্তি ও উৎসাহের সঙ্গে উদযাপিত হয়েছে সরস্বতী পূজা। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসেও বজায় রইল শিকড়ের সঙ্গে সংযোগ। বিস্তারিত জানাচ্ছেন সমীর কুমার ধর। প্রতি বছরের মতো এবছরও আনন্দ ও ভক্তির মধ্য দিয়ে সনাতনী ধর্মাবলম্বীরা উদযাপন করল বাগদেবী বিদ্যাদানী মা সরস্বতীর পূজা। শিক্ষা, জ্ঞান ও সংস্কৃতির দেবী সরস্বতীর আরাধনায় মুখর হয়ে ওঠে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন উপাসনালয় ও ঘরবাড়ি। আয়ারল্যান্ডের বেশ কয়েকটি মন্দিরের মধ্যে ডাবলিনের BHCCI এবং নন্দালয়ে আয়োজন করা হয় সরস্বতী পূজা। একই সঙ্গে পারিবারিকভাবেও ঘরে ঘরে পূজার আয়োজন করেন সনাতনীরা। আয়ারল্যান্ডের প্রথম স্থায়ী ও পুরাতন মন্দিরে হাজার হাজার ভক্ত দেশের জন্য মঙ্গল কামনা করেন। আমরা তিথি মেনে শুদ্ধ সিদ্ধান্ত মেনে আমরা মায়ের আরাধনা করেছি। সরস্বতী পূজা শুভেচ্ছা শুভেচ্ছা। আমি খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। বরাবরের মতো এবারের পুজো নারী পুরোহিত সংঘমিত্র সেনলাল পূজা পরিচালনা করেন। অঞ্জলির মন্ত্রোচ্চারণে অংশ নেয় শিশুরা। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেও ছিল আয়োজনের অংশ। সমীর কুমার ধর, নিউজ 24, ডাবলিন, আয়ারল্যান্ড। বাংলাদেশের আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো বিশেষ পক্ষ নেবে না জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি এই কথা জানান। ইসি সচিব বলেন, বাংলাদেশের পুলিশ দায়িত্বের বাইরে অতিরিক্ত কিছু করছে কিনা এ বিষয়ে জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। প্রথমবার নির্বাচন কমিশনে এলেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন। বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সাথে প্রায় 1 ঘন্টা বৈঠক করেন তিনি। পরে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পক্ষে, যে কোনো নির্বাচিত সরকারের সাথে কাজ করবে তার দেশ। We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. I hope that it is a festive election day, that the Bangladeshi people are able to go and express themselves, and that you have a very successful election. ইসি সচিব আক্তার আহমেদ জানান, যুক্তরাষ্ট্র জাতীয় নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো পর্যবেক্ষক পাঠাবে না, তবে নির্বাচন দেখতে 4টি বিভাগে প্রতিনিধি পাঠাবে মার্কিন দূতাবাস। আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বলে জানান ইসি সচিব। ওনারা ওখান থেকে আপনার কোনো পর্যবেক্ষক দল আসবে না, তবে ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং আপনার দূতাবাস থেকে, মার্কিন দূতাবাস থেকে ওনারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পোস্টাল ব্যালট ও জাতীয় নির্বাচনের ব্যালটের আকার আকৃতির নমুনা দেখেছেন। ভোট গণনার সময়সীমার বিষয়েও মার্কিন রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বলে জানান ইসি সচিব। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সীমা লঙ্ঘনকারীদের জনগণ অতীতেও ক্ষমা করেনি, এবারও করবে না, এমন মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। দাড়িপাল্লার পক্ষে প্রচার চালানো নারী কর্মীদের ওপর হামলা প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি। নিজ নির্বাচনী আসন ঢাকা 15-র বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নারী সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির। ঢাকা 15 আসনে অলিগলিতে নির্বাচনী প্রচারে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর উত্তর কাফরুল এলাকায় গণসংযোগ চালান তিনি। নির্বাচনী প্রচারে থাকা জামায়াতের নারী কর্মীদের উপর হামলার ঘটনার সমালোচনা করেন আমির। আমাদের লোকদের উপরে জায়গায় জায়গায় হয়েছে, এমনকি মা বোনদের পেটে লাথি দেওয়া হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করবো, এটার নাম রাজনীতির, এটা অপসংস্কৃতি, রাজনীতির নাম। এখান থেকে বের হয়ে আসতে, যিনি সীমা লঙ্ঘন করবেন তাকে জনগণ অতীতে ক্ষমা করে নেয়, এবারও করবে না। বিকালে মিরপুর মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এক মহিলা সমাবেশে যোগ দেন জামায়াত আমির। জামায়াত ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জামায়াত আমিরের স্ত্রী ডাক্তার আমিনা শফিক। আমরা ভোট দেব, এই ভোট হলো আমার
বিবেকের রায় আমাদের ইমানের দায়িত্ব, নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব। আমাদের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমাদের জন্য শত্রুতা থাকবে না। তাতেই আপনারা যদি শত্রুতা পরিহার করে যদি যার যা প্রচার সে করেন, তাহলে জনগণ যাকে গ্রহণ করবে তাকে আমরা স্বাগত জানাবো। অনুষ্ঠানে আমির বলেন, ক্ষমতায় গেলে যোগ্য বিবেচনায় নারীদের কর্মসংস্থান নিশ্চিত করবে জামাত। আমরা বেকার ভাতাকে মনে করি যুব সমাজকে অপমান করার সামিল। তারা কি কারো কাছে মিছিল করে বেকার ভাতা চেয়েছে? তারা কাজ চেয়েছে, তারা কর্মসংস্থান চেয়েছে। আমরা তাদের হাতে ইনশাআল্লাহ কাজ এবং কর্ম তুলে দেব। দাঁড়িপাল্লার পক্ষে কাজ করার নারী কর্মীদের উপর আর হামলা হলে জামায়াত বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। কর্মক্ষেত্রে মায়েদের জন্য সেখানে বেবি কর্নার থাকবে, ব্রেস্ট ফিডিং কর্নার থাকবে, ডে কেয়ার থাকবে। এইসব ব্যবস্থাও নিশ্চিত করা হবে। পর্যাপ্ত পরিমাণে একটা সংখ্যা যদি সেখানে মায়েদের অবস্থান থাকে, একেবারে কম হলে করাটা কঠিন হবে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। আজ রাজশাহীতে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 22 বছর পর প্রিয় নেতার আগমনে পদ্মাপাড়ে এখন সাজ রব। দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে হবে জনসভা। সেখানে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিভিন্ন আসনে বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান। সফরে অংশ নেবেন বগুড়া 6 আসনের নির্বাচনী প্রচারণায়। ভাষণ দেবেন শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায়। প্রিয় ভাইরা, আগামীকালকের মাদ্রাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর এবং 4টি জেলা আয়োজিত এই সমাবেশ একটি বিশাল মাদ্রাসা মাঠ হয়ে সমগ্র রাজশাহী মহানগরী জুড়ে একটি মহা জনসমুদ্রের রূপ লাভ করবে ইনশাল্লাহ। ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস গ্যাংস্টার বলে মন্তব্য করেছেন তার প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোট সমর্থিত এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। বুধবার সকালে নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের তিনি একথা বলেন। জবাবে মির্জা আব্বাস তার নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বয়স কম বলে উল্লেখ করেন। ঢাকা 8 আসনের নির্বাচনী প্রচারণার বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। সারা বাংলাদেশে যেন কোনো নির্বাচন নাই, একমাত্র ঢাকা আসনের নির্বাচন। আমি ওনাকে একটা জিনিসে বলতে চাই যে আমি খুব ভদ্র মানুষ, কিন্তু আপনি আমার ধৈর্যের বাঁধ ভাঙবেন না। দুই প্রার্থীর এমন বাহাসে নির্বাচনী রাজনীতির কেন্দ্র হয়ে উঠেছে ঢাকা 8 আসন। বাড়তে উত্তাপ মির্জা আব্বাস বনাম নাসির উদ্দিন পাটোয়ারির। বুধবার সকালে নির্বাচনী গণসংযোগে নামে 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। এই দিন কমলাপুর রেল স্টেশন ও এর আশপাশের এলাকায় গণসংযোগ করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরাসরি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে গ্যাংস্টার বলে মন্তব্য করেন এই এনসিপি নেতা। আজকে আমি বেঁচে আছি বলে গেলাম, মরার পরে আপনারা প্রমাণ পাবেন। বাংলাদেশের 1 নম্বর ক্রিমিনাল মির্জা আব্বাস, সে যেইভাবে গতকাল আমাদের উপরে অ্যাটাক করেছে, 1 নম্বর ক্রিমিনাল হলো মির্জা আব্বাস। আমি তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, অনেকে বলেছে এইভাবে কথা না বলার জন্য, তারেক রহমান স্থায়ী কমিটিতে এরকম একটা সন্ত্রাসীকে আশ্রয় দিল। এই দিন দুপুরে রাজধানীর মতিঝিল থেকে বিশাল মিছিল নিয়ে বের হয় মির্জা আব্বাসের সমর্থকরা। প্রতিপক্ষের মধ্যে ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই। এর জবাব জনগণ 12 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে দেবে বলে জানান মির্জা আব্বাস। তাদের ভিতরে মিনিমাম কোনো শ্রদ্ধাবোধ নাই। বাবা, তোমাদের বয়স এখনো হয়নি এরকম। বে আজব বে নসিব বা আজব বা নসিব, অর্থাৎ বেয়াদব সব সময় কপাল খারাপ হয়। শুধু কথার লড়াই নয়, এরই মধ্যে মঙ্গলবার পিঠা উৎসবে গিয়ে ডিম নিক্ষেপের শিকার হয়েছেন এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি, যাকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ঢাকা 8 আসন। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দেশজুড়ে নির্বাচনী প্রচারণায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। মাঠে নেমেছেন বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থী ও তাদের সমর্থকরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিহিংসার রাজনীতি নয়, শান্তি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। উঠান বৈঠক ও সভা সমাবেশ করে ভোটারদের কাছে ভোট চাইছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, শান্তি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। চিন্তা করবেন না, আমরা আছি আপনাদের সঙ্গে। যারা অন্যায় করছে তাদের শুধু শাস্তি হবে,
যারা অন্যায় করেনি সাধারণ মানুষ তাদেরকে আমাদের বুকের মধ্যে রেখে আসবো। কক্সবাজারের চকরিয়া উপজেলার নির্বাচনী এলাকায় প্রচারণা চালাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয় হবে। আল্লাহর রহমতে আগামী 12 তারিখ বাংলাদেশে ধানের শীষের একটা ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ। নতুন প্রজন্মের ভোটার আগামী দিনে দেশ গড়ার লক্ষ্যে ধানের শীষে সমর্থন দেবে বলে মন্তব্য করেছেন ঢাকা 2 আসনের বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। নতুন প্রজন্মের যে ভোটার আগামী দিনে এই দেশ গড়ার লক্ষ্যে ধানের শীষকে সমর্থন দেবেন। কুমিল্লার দেবিদ্বার ও মুরাদনগরে নির্বাচনী পদযাত্রায় বক্তব্য রাখেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমরা মাটি থেকে উঠে এসেছি, আমরা জানি মাটির মানুষের কি কি সমস্যা আছে, তার কি কি বাস্তববাদী সমাধান হতে পারে। চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগড়া আসনে প্রচারণা চালিয়েছে বিএনপি প্রার্থী নাজমুল মুস্তফা আমিন। আমাদের একটাই স্বপ্ন, সুখী সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়া। নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ সহ অন্য দলের প্রার্থীরা। গণভোটের পক্ষে এনসিপি নির্বাচনী প্রচারণার ভোটের গাড়ি প্রচারণা চালিয়েছে। প্রচারণার সপ্তম দিনে নরসিংদী 5 আসনে মাঠে নেমেছেন বিএনপি মনোনীত প্রার্থী আশরাফ উদ্দিন বকুল। সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। মনে করি রায়পুরকে আমরা শিক্ষানগরী করবো, শিল্পনগরী করবো বা পর্যটক নগরী করবো চরাঞ্চলকে। বান্দরবান জেলার লামা উপজেলার বিভিন্ন দুর্গম ও উপজাতি এবং বাঙালি জনবহুল এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন সাচিংপ্রু জেরি। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সিলেট প্রার্থীরা। বাগেরহাট 4 আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেরপুরে জামায়াত নেতা রেজাউল করিম হত্যাকাণ্ড ও দেশব্যাপী চলমান সব নির্বাচনী সহিংসতার বিচার দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির ও ডাকসু নেতারা। বুধবার রাত 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। জামায়াত নেতা রেজাউল করিম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। ডাকসু ভিপি সাদিক কায়েম ইন্টারিম সরকার এবং ইসির প্রতি আহ্বান জানান হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার। এ সময় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের প্রতি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করারও আহ্বান জানান তারা। সন্ত্রাসীরা হামলা করে জামাতের রেজাউল ভাইকে হত্যা করেছে। আমরা কোয়েশ্চেন করতে চাই নির্বাচন কমিশনকে, আপনারা কি করেছেন? আমরা অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে এবং নির্বাচন কমিশনকে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন করার জন্য লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করতে হবে। হাইকোর্টের আদেশে কারামুক্ত হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। জামিন পাওয়ার পর বুধবার দুপুরের দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। স্বজনরা জানায়, হাইকোর্টের আদেশ সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছালে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়। 2024 সালের 5 আগস্ট গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। গত শুক্রবার নিজ বাড়ি থেকে তার স্ত্রী ও 9 মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্যারোল না পাওয়ায় কারা কর্তৃপক্ষের অনুমতিতে জেল গেটের ভেতরে 5 মিনিটের জন্য মৃত স্ত্রী সন্তানের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। টি-20 বিশ্বকাপ নিয়ে গভীর সংকটে ভারত। বাংলাদেশের বয়কটের পর এবার দেশটির মাথা ব্যথার বড় কারণ নিপা ভাইরাস। পশ্চিমবঙ্গ রাজ্যে প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাবে শঙ্কা তৈরি হয়েছে বিশ্বকাপ আয়োজন নিয়ে। এমন অবস্থায় বিদেশি দলগুলো কি আদৌ ভারতে খেলতে আসবে? ভারতে হতে যাওয়া আসন্ন টি-20 বিশ্বকাপ যে ইতিহাসের অন্যতম বিতর্কিত টুর্নামেন্ট হতে যাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। আইসিসির পক্ষপাতমূলক আচরণে এরই মধ্যে বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তবে এবার আয়োজক ভারতের বড় দুশ্চিন্তার কারণ হয়ে হানা দিয়েছে নিপা ভাইরাস। যখন বিশ্বকাপের ঢোল বাজার কথা ছিল তখনই ভারতে বাজছে বিপদের সাইরেন। 2026 টি-20 বিশ্বকাপে ঠিক আগ মুহূর্তে পশ্চিমবঙ্গ ও কেরালায় নিপা ভাইরাসের থাবায় ভারতের আয়োজক হওয়ার দম্ভকে যেন এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দিচ্ছে।
ভারত সরকার বিষয়টিকে সামান্য বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও আন্তর্জাতিক গণমাধ্যম বলছে অন্য কথা। কলকাতার হাসপাতালে নার্সদের আক্রান্ত হওয়াই বলে দিচ্ছে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে। ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের বড়াই এখন স্রেফ হাস্যকর। যেখানে কোভিডে মৃত্যুর হার ছিল নগণ্য, সেখানে নিপা ভাইরাসের থাবায় আক্রান্তদের বেঁচে ফেরার সম্ভাবনা মাত্র 25%। তাই তো আইসিসির কর্মকর্তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। স্টেডিয়ামে কি দর্শকরা আসবে নাকি কেবল মাস্ক পরা চিকিৎসকরাই মাঠে থাকবেন? আবরার আল দাইয়ান, নিউজ 24। নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে থাইল্যান্ডকে 39 রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে জ্যোতির দল। নেপালের মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেলেও ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। জুয়াইরিয়া ফেরদৌস ও সুবহানা মুস্তারির 110 রানের জুটিতে লড়াকু পুঁজি পায় টাইগ্রেসরা। জুয়াইরিয়া 56 রান এবং মুস্তারি 59 রান করেন। জবাবে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি থাইল্যান্ড। 8 উইকেটে মাত্র 126 রান তোলে তারা। মারুফা আক্তার নেন 4 উইকেট, ম্যাচ সেরা সুবহানা মুস্তারি। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।